ইসলামী বিধান আমাদের দেশে কার্যকর নেই, এটা আমরা সবাই জানি। মাদকাসক্ত একটা ভয়াবহ রূপ নিচ্ছে। যে লোকটি ধর্ষণ করেছে মূল হোতা, তিনি কিন্তু বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। আমি আপনার এই অনুষ্ঠানে না আসলে বুঝতে পারতাম না চারিধারে ভীষণ রকম অস্থিরতা। অনুষ্ঠানে আসার পর আর আপনার প্রশ্ন শুনে আমার মনে হলো যে ওদের হাসিনা জামানায় চলে গেলাম কিনা। আপনার বলার ভঙ্গি, আপনার উচ্চারণ, ধর্ষণ হয়েছে মানে বেশ কয়েকটি, তার প্রতি যেটি নাড়া দিয়েছে মনে, মানুষের মনে, সেটি হচ্ছে রাইসা, এই যে মিরপুরের ছোট্ট বাচ্চা মেয়েটার, এটা পৈশাচিক, ভয়ঙ্কর এবং কমাহীন একটা ঘটনা। কিন্তু আরেকটা ঘটনা দেখলাম আপনার এখানে বসে ওয়েটিং রুমে, সেটা হচ্ছে নাসির পাটোয়ারি, তার মুখে একটা ডিম কে যেন মারছে, ওই ছবিটা এই কোন পত্রিকায় দিছে ওইটা দেখলাম। আর সেই ধরনের অস্থিরতা আমি খুব একটা আমার নজরে পড়ে নাই। আম পরিস্থিতি নিয়েও কিন্তু একটা অস্থিরতা আছে, কারণ সামনে ঈদ আসতেছে, মানুষের কোলাহল বাড়বে, যোগাযোগ বাড়বে, একত্রে মেলামেশা বাড়বে, যার মধ্য দিয়ে ব্যক্তি পর্যায়ে কিন্তু খুনও বাড়ছে। জি, প্রশ্ন হচ্ছে হামের পরিস্থিতিটা তিনটা সরকার অতিক্রম করেছে। এটা উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা থেকে এটা সিগন্যাল ছিল, এটা ডক্টর ইউনূস মহামারী আকারে রেখে গেছে, যেটা উত্তরাধিকার সূত্রে বিএনপির কাছে এসছে এবং বিএনপি ইতিমধ্যে যে পদক্ষেপগুলো নিছে হামের একটি যৌক্তিক পরিস্থিতি অর্থাৎ নিয়ন্ত্রণের একটা উল্লেখযোগ্য দিকে গেছে। এটা যদি আরও কঠোরভাবে এইসব নিয়ম কানুন, ঔষধ, পদক্ষেপগুলো, স্বাস্থ্যগত যে বিষয়, জি, মানে প্রশাসনিক এবং বিশেষজ্ঞ পর্যায়ের, এটা মুখের বা রাজনৈতিক ভাষাতে এটা কমবে না। আরও যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে, আমি হামের ব্যাপারে জি, স্বাস্থ্য, আমরা হাম নিয়ে আলোচনা করব, কিন্তু আপনি ওই যে শিশু ধর্ষণ রামিসার বিষয়, হ্যাঁ আমি ওইটা বলে পদক্ষেপ থাকলে এটাও কমে যাবে। রাইসার ব্যাপারটা সারা মানুষের মনে নাড়া দিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের সমাজে অপকর্ম হয়, অপরাধ হয়, কিন্তু এই শিশুর উপরে যে নির্যাতন, কিছু কিছু ক্ষেত্রে বলৎকারের ঘটনাও এখন সোশ্যাল মিডিয়াতে আসছে। মানে বাচ্চা একটা ছেলেকেও দেখলাম কোন পত্রিকায় যে সে আত্মহত্যাই করছে এই মানে অপমানের যাতনায়। এটা যে নৈতিকতার একটা ভয়ঙ্কর মানে পতন আমাদের দেশে, আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে, এই জাতীয় ঘটনা আমরা মানে শিশুর উপরে এরম পাশবিক অত্যাচার খুব একটা চোখে পড়তো না। ইদানিং যেটাকে আপনি মহামারী আকারের সঙ্গে তুলনা করছেন, মানে মানে আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না। চট্টগ্রামের একটা ঘটনাও, যেখানে সেটা হয়েছে আসামিকে ধরতে গিয়ে পুলিশও হামলার শিকার হয়েছে, এলাকাবাসী সংক্ষুব্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ করেছে। জি, আপনি বলছিলেন। এটার সঙ্গে আমি দ্বিমত করছি না, কিন্তু এটা একটা সামাজিক আন্দোলনে আমাদের এগোতে হবে। রাজনৈতিক আন্দোলনের থেকেও আইনের বিষয়টি, কঠোর আইনের ব্যাপারটা তো থাকবেই, কিন্তু সামাজিক আপনার নিরাপত্তা, সামাজিক আন্দোলন, এই নৈতিকতাকে ফিরিয়ে আসা, মনুষ্যত্বকে ফিরিয়ে আনা, অর্থাৎ যে আই ঘটনা হোক শিশুর সঙ্গে, যেমন শিশু পরিবারে এবং সমাজে এবং প্রতিবেশীর কাছে যদি নিরাপদ না থাকে, এখনও আমার মনে আছে, হয়তো এখানে যারা আছে আমার বয়সের কাছাকাছি হলেও তারা জানবেন, আমরা রাস্তায় যদি একটু জোরে কিছু কথা বলে একটু অন্যরকম হতাম, তাহলেও কিন্তু প্রতিবেশীরা সতর্ক করতো না। শাসনটা কিন্তু প্রথম অবস্থায় তাদেরই মুখোমুখি আমাদের হতে হতো। এখন জানি না পরিস্থিতিটা কেমন। শিশু গ্যাং, অমক গ্যাং, এইসব কথাবার্তা বিভিন্ন মিডিয়াতে দেখছি, অমককে খুন করে ফেলছে। অর্থাৎ মানে একটি পূর্বতন রাজনৈতিক মানে শিষ্টাচারের বাইরে গণতান্ত্রিক পরিস্থিতি থাকলে এই পরিস্থিতি হতো আমার কাছে মনে হয় না। কিন্তু সেই জায়গাতে আমাদের বিচ্যুতি, অর্থাৎ আদর্শিক জায়গা থেকে আমাদের বিচ্যুতি হয়েছে। ধর্মকর্ম থেকেও মানুষ যদি ভালো দিকটা নিতে পারতো, তাহলেও সমাজে এই জায়গাটায় যেত না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে শিক্ষাকে একেবারে আপনার প্রাইমারি থেকে শুরু করে আমরা অনেক শিক্ষাই দিই, কিন্তু নৈতিকতার যে অধঃপতন, সেই জায়গাটা এখন শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে, রাজনৈতিক দলেরও দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিয়ে তাহলে যেটা আমরা বসে। আর সর্বশেষ ঘটনাটা অনেকে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছে, কঠোর শাস্তির কথা বলেছে, কেউ
ইসলামিক রীতিতে প্রকাশ্য কথা বলেছে, আমার কাছে মনে হয়েছে অবশ্যই দৃষ্টান্তমূলক, অবশ্যই কঠোর, তবে আইনের প্রয়োগটা পূর্বে যাই থাক না কেন আইনের প্রয়োগটা যথাযথ হতে হবে, না হলে পরে এর থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু। জনাব সুলাইমান চৌধুরী, কি বলবেন আপনি? শিশু ধর্ষণ এবং হত্যা মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গেছেন, এটি অনন্য নজির সৃষ্টি হয়েছে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন তাতে আমার কাছে প্রতীয়মান হয়েছে যে মানুষ তো দাবি করতে পারে, কিন্তু ধর্মীয় বিধানের প্রসঙ্গ তুলে তিনি যেভাবে মধ্যযুগীয় বিষয়টি আনলেন, এটি আমার কাছে বিসদৃশ এবং দৃষ্টিকটু ঠেকেছে। তিনি কিন্তু নির্বাচনের আগে বলেছিলেন আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, ইসলামী বিধান আমাদের দেশে কার্যকর নেই, এটা আমরা সবাই জানি। এখন কেউ দাবি করতে পারে, তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলায় অতীব সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তিনি মধ্যযুগীয় প্রসঙ্গ তুলে প্রকারান্তরে ইসলামকে এবং মদিনাকে খাটো করেছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সঙ্গে সঙ্গে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয়ভাজন শামসুজ্জামান দুদু সাহেব যেটি বলেছেন যে আমাদের অভিভাবকদের এবং শিশুদের নৈতিক শিক্ষা, এটির প্রচণ্ড অভাব, এবং অনেকের এরকম শিক্ষা, এই নৈতিক এবং ইসলামী মূল্যবোধের শিক্ষা নেই বললেই চলে। সেদিকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে অভিভাবকদের, শিক্ষকদের, সরকার যারা পরিচালনা করেন তাদের। এই না হলে এগুলি থামবে না। সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে এগুলি মোকাবেলা করা, যেই দল ক্ষমতায় আছে তাদের সুযোগ আছে, আইন কানুন তাদের হাতে আছে, প্রশাসন তাদের হাতে আছে, তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারে। আমরা এই যে ঢাকার যে ঘটনাটি দেখেছি, এই যে লোকটি ধর্ষণ করেছে মূল হোতা, তিনি কিন্তু বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, এটা প্রমাণিত হয়েছে। এখন এই রকম দুষ্ট লোকেরা যদি ঘাপটি মেরে দলের ভেতরে থাকে আর ঝোপ মানে সুযোগ বুঝে কোপ মারে, এই রকম জঘন্য লোকদের বিষয়ে সতর্কতা অবলম্বন করা সরকারের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। সরকার কি করবেন, মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন তারা ভালো জানেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি করবেন ভালো জানেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব, তিনি কথার লাগাম যেন টেনে ধরেন। উল্টাপাল্টা কথা বললে মানুষ আজকাল জানে বুঝে, তো মানুষ আগের মতো মূর্খ নয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে শামসুজ্জামান দুদু। জনাব সুলাইমান চৌধুরী, কিন্তু এই মিরপুরের যে ঘটনাটি লামিসার ক্ষেত্রে হয়েছে, সেখানে একটু রাজনৈতিক ট্যাগ লাগানোর চেষ্টা করেছেন। আপনার অনুষ্ঠানে না আসলে আবার এই কথাটা আমি জানতে পারতাম না, এটা আপনি আমার উপকার করছেন। জি, যে সুলাইমান ভাইয়ের সঙ্গে এইটা উনি চমৎকারভাবে বলছে। এখন আমার কি হবে সেটা হলো বিশ্বাস, সেটা হচ্ছে ডাক্তার শফিকের সঙ্গে ফুলের মালা দিচ্ছে ইলেকশনের আগে, এবং পত্রিকাতেও আসছে বিভিন্ন জায়গায় তিনি ইসলামপন্থী রাজনীতিতে। তার আর একটা দৃষ্টান্ত আছে, একটা দাড়িও আছে তার, মানে বিএনপির লোকরা তো আবার দাড়ি টাড়ি একটু কম রাখে, সুন্নতি লেবাস আর কি, সুন্নতি লেবাস, ওটা তার আছে। আর ডাক্তার শফিকুর রহমানকে উনি ফুলের তোড়া দিচ্ছেন। তো আমি দেখি নাই, আমার কাছে সোশ্যাল মিডিয়াতে দুদু ভাই আছে। সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস আছে, কিন্তু খালি ছেলেকে মেয়ে বানানো আর মেয়েকে ছেলে বানানো ছাড়া এটা সবাই পারে না। কিন্তু আমিনুলের সঙ্গেও সেটা, আমিনুল আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, তার সঙ্গেও তার ছবি আছে। হ্যাঁ, তো ওইটা এখন বললো, তো এখন জামাতের সঙ্গে
এই ছবি বিএনপি টিএনপি তো একটা মাল্টি কাজ, চোর ডাকাত খুনি লুটেরা, যখন চান্স পায় একটা ছবি তুলে ফেলে। কিন্তু ডাক্তার শফিক সাহেব তো একটা আলেম মানুষ, এখন ইসলাম ছাড়া তো আর কিছু বোঝে না। এখন আমাদের প্রিয় সোলেমান ভাই সেই কথাটা বললে আবার ওনারও ভালো হতো, বেচতে যাওয়া, আমারও ভালো হতো। যে ইলেকশনের সময় বেচতে টিকিট ব্যাপার ছিল শুনি না? একটু ওনাকে। না, টিকিটের ব্যাপার ছিল না তো, যে যারা বেচতে টিকিট বিক্রি করতে পারে, এবং বললে আবার সোলেমান ভাই কিভাবে নেবে তো বলা যায় না। তো একদম ভালোভাবে নেব, আপনি বলতে বিএনপিকে থাকুন। ইন্ট্যাক্ট করে দিল, হ্যাঁ। সেটা আমার কাছে খুব মানে বড়। এত ভদ্রচিত একটি ইসলামী দল এর ক্ষমতা চলেই যাচ্ছে, এখন নিশ্চিত করে ফেললো, তাদের এই অবস্থা হবে। আমি তো মোটামুটি তৈরি ছিলাম যে যাক, প্রতিষ্ঠার পর এই প্রথম যে আমাদের ছেলের মধ্যে ক্ষমতা আসছে উম্মা নির্বাচনের আগে, ইলেকশনের আগে। তো এখন মানে সেই ট্রেনটা এখনো পর্যন্ত আমাদের সোলেমান ভাই যায় নাই, ওইটার মধ্যেই আছে। জি। তো এই ঘটনাটা অপরাধ, এই ঘটনাটা কলঙ্কজনক, এই ঘটনা নারী নির্যাতনে আইন মোতাবেক শুধু না, এটা নির্দয় নির্মমভাবে ফেলে রাখার কোনো সাবজেক্ট না। এটা আমি মনে করি, আমার দল মনে করে, আমার রাজনীতি মনে করে। অসংখ্য ধন্যবাদ। সোলায়মান চৌধুরী, কি বলবেন আপনি? ডাক্তার শফিক রহমানের সঙ্গে ফুল দিতে দেখা গেছে তাকে। এটা অবশ্য আমি দেখিনি, না দেখলেও যেহেতু দুদু ভাই এটা বলেছেন আমি সত্য বলে মেনে নিচ্ছি। এমন যদি হয়ে থাকে তাহলে ডক্টর শফিককে আমি অনুরোধ করব, তিনিও যেন আমিনুল হক সাহেব যেমন আরো কঠোর হবেন, শফিক সাহেবও আরো কঠোর হবেন, এবং সর্বক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সকল বিষয়ে যেন অত্যন্ত কঠোরতা অবলম্বন করেন। জি। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অসংখ্য ধন্যবাদ। শামসুজ্জামান দুদু, ধর্ষণ এবং খুনের যে বিকৃত মানসিকতা অতি সম্প্রতি, এবং যারা এর সঙ্গে জড়িত অভিযুক্ত যারা, তাদের সুস্পষ্টভাবে বেশিরভাগ ক্ষেত্রে তারা মাদকাসক্তের যে বিষয়টি, এখন মাদক তো ছড়িয়ে পড়েছে একেবারেই রন্ধ্রে রন্ধ্রে, উত্তরণের উপায় কি? এখন সুলাইমান ভাই এখানে বসে আছে, আপনিও বসে আছেন, আমার বলতে দ্বিধা নাই। ছাত্র জীবন থেকে ধরেন আমার রাজনীতি করছি, ওই হাসিনা স্বৈরাচারের বিরোধিতা করছে এমন তো না, হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা ছাত্র জীবনে বিরোধিতা করছি, আমরা নির্বিঘ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আমরা চলে ফিরে গেছি, কখনো ভীতি ভয় এই জিনিসগুলো কাজ করতো না। কখনো বাসে চড়েছি, রিক্সা চড়েছি, এখনো চড়ি আমি। এবং আমার সঙ্গে যারা পরিচিত, আমি খুব অন্যান্য রাজনৈতিক দলের সহকর্মী যারা বন্ধুবান্ধব এরকম নেতাকর্মী আছেন যারা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত, কিন্তু এখন কেন জানি একটু নির্জন হলে রাস্তায়, আমি জানি না সুলেমান ভাইয়ের অনুভূতিটা, আমার একটু মনে হয় মানে বিশেষ করে শেখ হাসিনা শেষ জামানার দিক থেকে তারপরে ডক্টর ইউনূসের সময় এখনো সেই জিনিসটা একেবারে কেটে গেছে, এটা আমার কাছে মনে হয় না। মানে একটা ভীতি, সেইটা হচ্ছে এই মাদকাসক্ত, এরা তো স্বাভাবিক না, এরা যখন টাকা পায় না, এরা আমি পত্রিকায় দেখছি এরা তার পিতাকেও হত্যা করছে, মাকে হত্যা করে, ভাইকে হত্যা করে, ভাইকে হত্যা করে, সন্তান হত্যা করে, হ্যাঁ সন্তান হত্যা করে। তো এরকম ভয়ঙ্কর জিনিসটা মানে স্বাভাবিক বা ছোটখাটো অবস্থায় নাই, এটা আমার কাছে মনে হয়। আমি যদি দু একটা জায়গার কথা বলি তাহলে হয়তো এমন হতে পারে যে ওই দু একটা জায়গার লোক আরো বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এবং এই ভয়ঙ্কর কোন পর্যায়ে গেছে যে নবজাতক বাচ্চা সহ 2 সন্তানকে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। তো এই মানে সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে? আপনার খুনাখুনি তো আছেই, বিকৃতি এটা তো আছেই, আর মাদকাসক্ত একটা ভয়াবহ রূপ নিচ্ছে। মানে এটি বিএনপি সরকার ক্ষমতা আসছে 3 মাস এইসব ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা এমন জায়গায় এসে পৌঁছাইছে অগ্রাধিকারের ভিত্তিতে অন্যগুলোর সঙ্গে এটাও 1 নম্বরে রাখার মতো। এটা বিশেষজ্ঞ পর্যায়ে যেসব লোকজন আছে এটা কমানোর ব্যাপারে বা সামাজিক আন্দোলন যাই বলেন না কেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে হবে। জনাব সুলাইমান চৌধুরী, এই মাদক মুক্ত সমাজ গঠনে করণীয় কি? মাদক মুক্ত সমাজ গঠনে করণীয়, আপনি তো প্রশাসনের সর্বোচ্চ পদে ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, যুগ্ম সচিব ছিলেন, সচিব ছিলেন, খুবই গুরু দায়িত্ব পালন করেছেন। তো প্রশাসনের ভূমিকাটা আমরা দেখি না, কিন্তু করতে হবে পরিবার থেকে। মাদক মুক্ত সমাজ গঠনের যে কার্যক্রম সেটি পরিবার থেকে শুরু করতে হবে।
পরিবারে পিতা মাতা অন্যান্য মুরব্বীরা সন্তানদেরকে যেভাবে যত্ন আত্মি প্রতিপালন করা দরকার সেটি করা বাধ্যতামূলক। এক। দুই হলো সন্তানদের তো কিছু সময় ব্যয় করা, খেলাধুলার জায়গা কম, এই বিভিন্ন জায়গায় বেড়ানোর সুবিধা কম, পার্ক নাই, এইগুলো তৈরি করতে হবে। সঙ্গে সঙ্গে মন মানসিকতা, অর্থাৎ পরিবার পরিজনের মুরব্বীদের যারা সন্তান প্রতিপালন করেন তাদের মন মানসিকতা ভালো হতে হবে। নিজের মন মানসিকতা ভালো না হলে সন্তানকে ভালো করতে পারবে না। নিজে কোথায় আড্ডা দিবেন, চাকরি করবেন, এরপরে ক্লাবে যাবেন, স্বামীও যাবেন, স্ত্রীও যাবেন, আর সন্তান কার কাছে থাকবে, এতে সন্তান ভালো হবে না। অনেক ভালো ভালো সামর্থ্যবান পরিবারের সন্তানরাও মাদকাসক্ত এই কারণে হয়। এটি বন্ধ করা লাগবে। মাদকের যে উৎস সেটি নির্মূল করা লাগবে। সেটি নির্মূল করার জন্য প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ বাহিনী, তাদের ভূমিকা হওয়া লাগবে যথাযথ। সঙ্গে সঙ্গে সরকারের যে সদিচ্ছা, সরকার এই ধরনের কার্যক্রমের জন্য বিভিন্নভাবে ভালো কাজ করলে পুরস্কার দেওয়ার ব্যবস্থা, অথবা যে কোনোভাবে হলেও সামাজিকভাবে মর্যাদা দেওয়ার একটা ব্যবস্থা, এটা সরকার করা লাগবে। এই সব মিলে মূল বিষয় হলো শিক্ষা। একদম প্রাথমিকভাবে সন্তানকে একদম অল্প বয়স থেকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাদের অন্তরকে কোমল রাখা, কঠোর না করে। এই অন্তরকে কোমল রাখার জন্য যেটা দরকার, স্নেহ, মায়া, মমতা, এইগুলির অভাব হয়ে গেছে, এগুলি দূর করতে হবে। আরেকটা বিষয়, আমাদের নানামুখী টিকটক, ফেসবুক ইত্যাদি ব্যবহারের যে সংস্কৃতি এখন সমাজে মানে বিকারগ্রস্ত একটা সংস্কৃতির সৃষ্টি করছে, আপনি কি মনে করেন এই বিষয়গুলোর প্রতিও তো দৃষ্টি দেওয়া দরকার? আমি তো যেটি দেখতে পাই যে বেশিরভাগ পরিবারে একেবারে অল্প বয়সী 4-5 বছর বয়সের ছেলেদের মেয়েদের হাতে মোবাইল, তারা টিকটক বিভিন্ন রকমের এগুলো দেখে। এইটা থেকে তাদেরকে বিরত করার জন্য তো পিতামাতার সময় দেওয়া লাগবে। পিতামাতার সময় দেওয়ার পাশাপাশি তাদেরকে অন্য কাজে তো এঙ্গেজ করা লাগবে। অন্য কাজে যদি এঙ্গেজ না করেন, তাদেরকে যদি কোনো ভালো কাজ, আনন্দদায়ক কাজ না দেন, এবং সেই আনন্দদায়ক কাজ করার বিনিময়ে তাদেরকে বিভিন্ন রকমে পুরস্কৃত যদি আপনি না করেন, তাহলে এগুলি থেকে আপনি তাদেরকে বিরত রাখবেন কিভাবে? এটিতেও পরিবারকে ভূমিকা নিতে হবে। পরিবার যেন বাচ্চাদের হাতে এই মোবাইল না দেয়, এই টিকটক দেখার সুযোগ যেন বাচ্চারা না পায়। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু। এই যে মানে আমরা যদি সোশ্যাল মিডিয়া, টিকটক, ফেসবুক, অন্যান্য মানে ইনস্টাগ্রাম, অন্য যেসব বিষয়গুলো শিশুদের মানে ক্রমশ এর প্রতি বেশি মনোযোগী করে ফেলছে, যার কারণে তারা নৈতিক শিক্ষা থেকে, তারা মূল শিক্ষা থেকে সরে যাচ্ছে, করণীয় কি? করণীয় কিছুটা আমাদের সোলাইমান ভাই বলছেন, কিছুটা বলছেন, এগুলো তো গ্রহণ করতেই হবে। আপনি নৈতিকতার কথা এই একটা শব্দ বলে তো আপনার শেষ করলে হবে না। আমি অতি সম্প্রতি চীনে গেছিলাম, তো সেখানে এই সোশ্যাল মিডিয়ার বেশ কিছু, এই যে ফেসবুক, টুইটার, অমুক তমুক, এই কিন্তু অনেকগুলো বন্ধ আছে, ওরা এটা নিষিদ্ধ করছে। তো তার প্রতি মানে চীন তো উন্নত দেশ এখন। না, আমি এই জন্যই বলছি যে আমরা কাকে ফলো করব। মানে গণতান্ত্রিক রীতিনীতির কথা আমরা বলছি, যেমন সব কিছু ওপেন করে দাও, সব কিছু পারলে নিজের কাপড় চোপড়ও খুলে ফেলো, এইটা কি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নিতে পারে? আপনি শিশুদেরকে রক্ষা করতে গেলে, হ্যাঁ, যার যার ধর্ম নিয়ে তো চলতেই হবে, ধর্ম থাকতে হবে অবশ্যই। আপনার ধর্ম কখনোই আপনার উচ্ছৃঙ্খলতাকে, নগ্নতাকে প্রশ্রয় দেয় না। আমি এখন ধর্মকে টার্গেট করে ফেললাম, তো এটা হচ্ছে ধর্মের কোনো ক্ষতি নাই, ক্ষতি তো মানুষের। এই ধর্ম আসছে মানুষের জন্যে।
এখন যে যে জায়গাটা আমরা এসে দাঁড়াইছি, এই 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 মানে এটার অনেক ভালো দিক আছে, আর আবার ভয়ঙ্কর খারাপ দিক আছে। তো একটা বয়স একটা ফ্যাক্টর। আমরা ছাত্র জীবনে মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমার ব্যাপারটা তো আমি জানি, কলেজে পড়তাম তখন ব্যাপারটা জানি, তো ইউনিভার্সিটি পড়তাম তখন জানি। যে যেমন আমার প্রথম সন্তান হওয়ার পরে আমার স্ত্রী বললেন যে তুমি সিগারেট খাও, তোমার সিগারেটের সঙ্গে তোমার মেয়েটা তো অসুস্থ হবে। তো এটা আমার কাছে মনে হলো এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ছেড়ে দিলেন? শুধু ছাড়লাম না, আজ 30 বছর আমি সিগারেট খাই না। ভেরি গুড। আমি জন্ম থেকে খাই না। জি না, ওটা আরো ভালো। এটা আমরা ইউনিভার্সিটি পড়তাম না, একটা ভাবে থাকতাম সিগারেট খাওয়া ইয়ে ছড়ানো, মানে একটা মনীষীতুল্য ঘটনা। এটা আমরা রাইট, সেই সময় নেতৃত্বের একটা আলাদা ব্যাপার ছিল। হ্যাঁ, এতে আমার খুব করে কাশি হতো ওই সিগারেট খাওয়াতে। আমি দেখছি তখন টক্সো ফেস করছি, খুব করে কাশি হতো। সিগারেট ছাড়ার পরে এই কাজটা নাই। আরেকটি হচ্ছে, আপনি যে সিগারেট খায় না, যেহেতু আপনি খান না, এটা ঘরের ভিতরে রুমের ভিতরে যে একজন সিগারেট খায় না, ওই রুমের ভিতরে যে দুইজন আরও থাকে, সারা টের পাবে কতটা অস্বস্তিকর। আর শীতের মধ্যে তো আরো ভয়ঙ্কর, জানলা টানলা সব বন্ধ। আর স্বাস্থ্যবিজ্ঞানের কথা হলো, যিনি খান তিনি যত ক্ষতিগ্রস্ত হন, যারা আশেপাশে থাকেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এখন এই যে প্রসঙ্গগুলো, আপনাকে এই জিনিসটা বন্ধ করতে হবে আইনগত দিক থেকে। কত বছরে টাচ করতে পারবে? আমি বলছি ভোটার, তার মানে আমি ভোটারের মানে মাথাটা কাজ করে, ভালো মন্দটা সে বুঝতে পারে, সে সিদ্ধান্ত নিতে পারে। 18 বছর সঠিক, ঠিক আছে। তা 18 বছরে আমি তাকে ভোট দেওয়ার রাইট দিলাম, তার আগে তো দিতে পারতাম, শিশুকালে তো দিতে পারতাম। তাহলে আমি কেন শিশুকালে এই ভয়ঙ্কর জিনিসটা? এখানে তো এর ভিতরে টিপ মারলে যত মানে অপ্রাসঙ্গিক বলবো না, ভয়ঙ্কর যে মানে অসুস্থতার সৃষ্টি হতে পারে, ইয়ে করতে পারে। এখন তো আমাদের পক্ষে তো সেই জায়গায় যাওয়া সম্ভব না, যেহেতু আমরা একটা পরিণত বয়সে আছি। 18 বছর নানান কারণে করা হয়েছে আমাদের দেশে। এই জিনিস 250 কোটি দেশে, চীনে এটা করা হয়েছে। আমাদের দেশেও মানে সেই দৃষ্টান্ত অনুকরণ করা দরকার। শুধু অনুকরণ না, অনুসরণ না, আইনগত দিক থেকে অবিলম্বে একটা ব্যবস্থা করা। না হলে পরে আমি শিশুর কান্নার হাত থেকে বাঁচানোর জন্য মা দিয়ে দিল তাকে কার্টুন ছবি দেখানোর জন্য। এখন ছেলে আমার কার্টুন ছবি দেখছে না অন্য কিছুর দিকে যাচ্ছে, এবং মন মানসিকতা কিভাবে তৈরি হচ্ছে, আপনি তো এর পরে কখনো আর এর থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। দর্শক, আমরা আলোচনা করছি চারদিকে অস্থিরতা নিয়ে, এবং আলোচনা করছিলাম শিশুদের এই যে মোবাইল, টিকটক ইত্যাদি মানে সোশ্যাল মিডিয়ার প্রতি তাদের যে আসক্তির বিষয়টি, যেটি শামসুজ্জামান দুদু বলছিলেন। আমরা একটু শুনে আসবো সোলাইমান চৌধুরীকে। আপনার কাছে নিজেই এই কথাটা বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। শুরুটা পরিবার থেকে হবে। মা যাচ্ছে চাকরিতে, স্বামী যাচ্ছে, কার কাছে শিশুটা থাকছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শিশুটা থেকে সময় দিলাম না, প্রশ্নের জবাব দিলাম না, তার ভালোবাসা দিলাম না, হৃদ্যতা দিলাম না, তার আবদার শুনলাম না, আর আমি শিশুর কাছে সবকিছু চেয়ে বসলাম। তাকে খেলার মাঠে নিয়ে যাওয়া হলো না, খেলার সুব্যবস্থা করা হলো না। না, এমনকি ঢাকা শহরে আপনি দেখেন শিশু পার্কে গেল না, শিশু পার্ক যেটা ছিল ওটা ধ্বংস হয়ে গেছে। কোনো জায়গায় একটা শিশু নিয়ে দাঁড়াবেন বা কিশোরী নিয়ে দাঁড়াবেন বা স্ত্রী নিয়ে একটু বসবেন, একমাত্র থাকলেও অস্বস্তি কিছুটা হলো, একমাত্র হচ্ছে রমনা পার্ক, আর কোনো জায়গা নাই। আমাদের এই পাশেও হাতিঝিলের চমৎকার জায়গাটা ছিল, সেটাও এখন বখাটেদের মানে আড্ডাখানা রূপান্তরিত হচ্ছে। তো সেই জায়গাটা, আমার কথা হচ্ছে শুরুটা পরিবার থেকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব সোলাইমান চৌধুরী। জি, আমাদের দেশে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন আছে এবং সেই আইনের বিধানগুলো আছে। একটি হলো দ্য গার্ডিয়ান অ্যাক্ট। গার্ডিয়ান অ্যাক্টে গার্ডিয়ানের বা অভিভাবকদের দায়িত্ব এবং কর্তব্য কি কি, সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় এই বর্ণনাটি আছে। দ্বিতীয়টি আছে দ্য জুবিনাইল অ্যাক্ট। সেখানেও এই বিস্তারিত বর্ণনা আছে যে একটু উঠতি বয়সের, অর্থাৎ 13 থেকে টিন এইজের তাদেরকে কিভাবে পরিচর্যা করা যাবে। আর একটি আছে দ্য চিলড্রেন্স অ্যাক্ট, শিশু আইন।
এই তিনটা আইন আছে, এই আইন সম্বন্ধে আমাদের দেশের মানুষ একেবারে অজ্ঞ। আপনি দেখুন, 18 বছরের আগে তো ভোটার হতে পারে না। 18 বছরের আগে আপনি কাউকে কোনো চাকুরিতে নিয়োজিত করতে পারবেন না। শুধু তাই নয়, 18 বছরের আগে পিতা বা মাতা সন্তানকে নির্দেশ দিয়ে কোনো কাজ পর্যন্ত করাতে পারবেন না। অনুরোধ করতে পারবেন যে বাবা যদি পারো এই কাজটি করে দাও, অনুরোধের মধ্যে, মানে সেটাও 16 থেকে, সেটাও 16 থেকে 18 বছরের কমে। এই 2 বছরের মধ্যে আপনার নিজের সন্তানকে আপনি কোনো কাজ করার জন্য অনুরোধ করতে পারেন, কিন্তু নির্দেশ দিতে পারেন না। দেখুন আইনের বিধানগুলি কত কঠোর। তো আমরা তো এগুলি মানি না, আমরা এগুলি জানিও না। অভিভাবকদেরকে এগুলি জানাতে হবে, অভিভাবকদেরকে এই বিষয়ে সতর্ক। এই তিনটা আইনের কথা যে বললাম, যদি আমরা করতে পারি তাহলে অভিভাবকরা নিজেদের সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হবেন। সন্তানদের প্রতি শুধু যত্নশীল না, সন্তানদেরকে সময় দিতে হবে। তারা ওই চাকর বাকরের কাছে সময় চায় না, তারা সময় চায় পিতা এবং মাতার কাছে। স্নেহ মায়া মমতা যেটি, সেটি পিতা এবং মাতার কাছ থেকে আসে, অন্য কারো কাছ থেকে আসে না। এটা যদি হয় তাহলে অনেকাংশে আমাদের সন্তানরা ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অন্যদিকে ফিরতে চাই। জনাব শামসুজ্জামান দুদু, 3 মাসের বিএনপি সরকার, 3 মাস অত্যন্ত মানে একের পর এক কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করেই আপনার সরকার, জ্বালানির সংকট ছিল সেটা মিটে গেছে, একের পর এক সংকট মোকাবেলা করেই কিন্তু অগ্রসর হচ্ছে। কিন্তু আমরা রাজনীতিতে দেখতেছি যে একটু ঠোকাঠুকি আছে, একটু অসহিষ্ণু আচরণ আমরা লক্ষ্য করি, যেটা আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছি। কেন, মানে এই সংস্কৃতি থেকে আমরা কেন বেরোতে পারছি না? ঠিক ফ্যাসিস্টের সঙ্গে এই মানে ঠুকাঠুকি, এখনকার যে ঠুকাঠুকির কথা আপনি বলছেন, আমি ঠিক ওই জায়গাটায় তুলনা বা ওই জায়গাটা নিতে চাই না। এখন যারাই রাজনীতি করছে, বিএনপি, জামাত, নতুন তরুণদের দল, এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে তারা সফল হয়েছে। সঠিক। আমি অর্থাৎ ওই যে তৎকালীন যে সম্পর্কটা, ব্যবস্থাটা, নিয়মটা, এটা ভেঙে তারা নতুন ব্যবস্থাপনা, যেটাকে আমি আমার নতুন বন্দোবস্ত বলা হয়, আমি এটা ওই বন্দোবস্ত শব্দে যাব না। আমি মনে করব যেটা শুরুতে আমরা শুরু করতে চেয়েছিলাম 71-এ মুক্তিযুদ্ধের পরবর্তীতে, সেটি তখন খুব অল্প দিনের মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব বা তার সরকার বা তার দল এটা ভুল প্রমাণিত করছিল। ভুল প্রমাণিত মানে চট করে উনি 3 থেকে 3.5 বছরের মধ্যে একদলীয় সিস্টেমে চলে গেছিলেন। সদ্য স্বাধীন একটি দেশ, গণতন্ত্রের জন্য একটা দেশ যুদ্ধ করেছে, এটা কম কথা না। কিন্তু পৃথিবীতে লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু একটা টোটাল সিস্টেমে যিনি যুদ্ধ করছে সেটা আমরা করছি। করার পরে আমরা আবার এক দলের মধ্যে ঢুকে গেছি। অর্থাৎ পাকিস্তানে বিধি ব্যবস্থাপনা আমরা ভেঙে ফেললাম, ত্যাগ করলাম, কিন্তু এসে আবার এক দলের মধ্যে, মানে অনেকটা ভাবটা এটা আছে একটা সম্রাটের অধীনে আমরা শাসন হব, মানে এরকম একটা অবস্থা। সেই আকাঙ্ক্ষা বোধ থেকে 24-এ গণঅভ্যুত্থান পরবর্তীতে নির্বাচনের পর এই সরকার, স্বাভাবিক কারণেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মমতা এটা থাকবে। আর এটা যখন থাকবে, সরকার যেমন আছে বিরোধী দলও থাকবে। সরকারে যেমন প্রশংসা, মানে মানে ফুলের তোড়া, প্রশংসিত হবে, সবকিছু থাকবে, কিন্তু তার মধ্যেও আবার বিরোধী দল ত্রুটি যদি থাকে সেগুলো তারা তুলতে পারে। সেই ত্রুটি যদি না থাকে, হাসার মুখ যদি গম্ভীর হয়ে থাকে, সেটাও তারা উচ্চারণ করলে যদি আদারেজ নেওয়া হয়, তাহলেও ঠিক হবে না। বিরোধী দলের কাজটা হচ্ছে সরকারকে হুঁশে রাখা। সেই জায়গাটায় এই যে টক্কর, এই শব্দ না বলে আমরা যদি প্রতিযোগিতা বলি, পরস্পরের সমালোচনা এই জিনিসগুলোর দিকে আমরা নিয়ে যাই, তাহলে ঠিকই আছে। শুধু জায়গাটা হচ্ছে এরকম ভাষাগত, যেটা আমরা কাব্যিক একটা জাতি, কারণ আমাদের এই ভাষায় লিখে একটা মানুষ নোবেল পুরস্কার পাইছে বাংলাতে লিখে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর।
আমাদের কাজী নজরুল ইসলাম আছে, অসংখ্য আমাদের কবি আছে যারা ভাব জগতে থাকেন। আমাদের একজন কুষ্টিয়ার লালন শাহ আছে। তো স্বাভাবিক কারণে তাদের ভাষা, তাদের স্লোগান, আমরা স্লোগান 54 বছরে বহু দিছি মুক্তিযুদ্ধের সময়, কিন্তু এখন যে অশ্লীল স্লোগান, এটা তো ছিল না। মানে এইটা আমার কাছে মনে হয়েছে আদর্শিক ভাবনার বাইরে চলে গেলে পরে একেবারে নিচে মানুষ নেমে পড়ে, সেই ধরনের একটা পরিস্থিতি। এটা গণতন্ত্রের সঙ্গে যায় না। এখন তরুণ সমাজকে এই প্র্যাকটিসে আমার বিবেচনায় আসতে হবে যে আগামী দিন দেশটা তাদেরই সর্ববিচারে। কারণ আমরা যারা আছি, আমরা তরুণ ছিলাম, তো আমরা একটা জায়গায় আছি। সোলেমান ভাইয়ের চেয়ারে তার এরকম ছিল না, তারও তো একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফ ছিল। তা আমরা তো ছেড়ে দিব, শিশু কিশোর যৌবন পেরিয়ে সব এখন এই জায়গাটায় তো আমরা আসছি, তাই না? তো এখন তারাই তো ছাত্র যারা, যুবক যারা, তরুণ যারা, তাদের আমরা তো প্রশংসা শুধু করি না, তাদেরকে আমরা মাথায় করে রাখছি। আমরা তরুণ বয়সে যেটা হাসিনার পাল্টাতে পারলাম না, তারা পাল্টাই ফেললো 24 সালে, তাই না? তাহলে কেন ভাষা খারাপ হবে? তারা চাল চলন এটা দৃষ্টান্তমূলক হবে। যেমন ওদের একজন নেতা, একটা তরুণ ছিল আমার, আমরা কম সন্ত্রাস জানি না, মানে এই যে কেটা নামটা ভুলে যাচ্ছে। তো এই যে এই ধরনের নাম ভুলে আসিফ যাওয়াই মাহমুদ উত্তম। সজীব ভুইয়ার কথা বলছেন আপনি? সম্ভবত সে, হ্যাঁ। তো আমরা তো চাই সে সন্ত্রাস নির্মূল করবে। আমরা কোনো কম জানি না এটা বলার দরকার নেই তো। 24-এর আন্দোলন মানুষের ভালোবাসার আন্দোলন, এটা সন্ত্রাসী আন্দোলন। হাসিনারটা সন্ত্রাসী, সে প্রতিরোধ করতে এসে নির্বিচারে গুলি করছে, গণহত্যা করছে। কিন্তু যারা আন্দোলন করছে তারা কোনো অবস্থায় সন্ত্রাস করে হাসিনাকে উৎখাত করেনি। না, মানুষের জনস্রোতে সে ভেসেই গেছে, সঠিক। তাই না? সেই জন্য আমাদের কাছে মনে হয়েছে এখনকার ভাষা, এখনকার স্লোগান, এখনকার দৃষ্টিভঙ্গি, আপনি এখনকার নাসিরউদ্দিন পাটোয়ারির নাম উচ্চারণ করেছিলেন। না, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই জন্য বেশি সমালোচনা করছি না। তরুণরাই ভুল করে, তো সেই ভুলটাকে বড় করে দেখার দরকার নেই। এখন ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে, আমার বিবেচনায় আমরাও আমাদের জীবনে যে ভুল করি না এমন না। আজকে এই বয়সে আসছে, ভুল আমাদেরও অনেক আছে। আত্মসমালোচনা বলে একটা জিনিস আছে, সেটা থাকতে হবে। আমরা যে ভুলগুলো করে আসছি তারা যেন সেই ভুল না করে, তারা তরুণ। সেই জন্য আমার কাছে মনে হয়েছে নূতন ব্যবস্থাপনা, আপনি যে শব্দটা, সেই ব্যবস্থাপনা হবে গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিতে। আমি যাচাই করব জনগণ আমার সঙ্গে আছেন কেন। সেটি হচ্ছে এমন এমন দৃষ্টান্ত আমি সৃষ্টি করব সামনের দিনগুলোতে, আমার প্রতিদ্বন্দ্বী যেন ওদের সমর্থন অর্থাৎ ভোটটা না পায়, আমি জিতি। সেই দৃষ্টান্ত না থেকে মানুষকে ছোট করা, মানুষকে কি বলবো একেবারে হুমকি দামকি এবং যাচ্ছে তা, এতে এতে ঠিক হবে না, নেতৃত্ব আসবে না। অসংখ্য ধন্যবাদ সোলাইমান চৌধুরী। অসহিষ্ণু রাজনীতি এবং হুমকি ধামকি বা যে সংস্কৃতি এখন নতুন করে দেখতে পাচ্ছে জাতি, এটা তো প্রত্যাশিত নয়। কি বলবো? আমি কিন্তু একটু ভিন্ন কথা বলবো। জি বলুন। দুদু ভাইও আমার সঙ্গে একমত হবে। ওনার যে আলোচনা শুনলাম তাতেও দেখা গেছে যে একমত। অসহিষ্ণু রাজনীতি থেকে অনেকখানি আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমাদের নতুন সংসদের একটি মাত্র অধিবেশন হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আরও অতীতেও বিভিন্ন সময়ে সংসদ ছিল। প্রাণবন্ত ভদ্রচিত আলোচনা, যৌক্তিক আলোচনা এই সংসদে প্রচুর হয়েছে এবং ছোড়াছড়ি তুলনামূলকভাবে নাই বললেই চলে, অনেক কম হয়েছে এবং গঠনমূলক আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বেড়েছে এবং এটি আরও বাড়বে বলে আশা করি। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু আমরা আমাদের আচরণগত, আমাদের কথাবার্তায় যদি আরও একটু সতর্কতা অবলম্বন করি, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি করেন, তাহলে এটি আরও উন্নত হবে। আর বিশেষ করে আমি বলবো, এই দেশের সাধারণ মানুষের দুয়ারে তো আবার যেতে হবে 5 বছর পরে। সেটি কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল যদি এখন থেকে শুরু করেন, জনগণের চাহিদা কি, জনগণের প্রত্যাশা কি, জনগণের অভাব কি, জনগণ কি চায়, এগুলি যদি রাজনৈতিক নেতৃবৃন্দ তুলে আনেন,
এবং সমাধান করার চেষ্টা করেন, তাহলে বরং রাজনৈতিক সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে। শামসুজ্জামান দুদু একটু আগে হাম পরিস্থিতি নিয়ে বলছিলেন, নিহতের সংখ্যা অলরেডি 500 ছাড়িয়ে গেছে, এবং সামনে ঈদ, কুরবানির ঈদ, এই মানুষের মেলামেশার মধ্য দিয়ে, মানে পারস্পরিক সম্প্রীতি বিনিময়ের মধ্য দিয়ে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেই মানে ঈদ উদযাপন করার মধ্য দিয়েও মানে এই হাম পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বারবার আশঙ্কা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা, ইভেন স্বাস্থ্যমন্ত্রী। আপনি কি বলবেন হাম নিয়ে? আশঙ্কা ব্যক্ত করেছেন, এটি ঠিক আছে, তবে এত বেশি বাড়বে না। মূলত সমস্যা হয়েছে অত্যাধিক গরম, এবং এই গরম কন্টিনিউ করবে অন্তত আরো 2 থেকে 3 মাস। ভাদ্র মাসের গরমের কথা তো আমাদের তো স্মরণে রাখতেই হবে। ত্রুটি যেখানে হয়েছে, সবগুলি সরকারেরই পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের মজুদ ছিল না। এই হাম যখন হঠাৎ করে দেখা গেল, তখন এই টিকাগুলি আমদানি করতেই বেশ কিছু সময় চলে গেল। আমদানি করেই তো শেষ নয়, এগুলো জায়গা মতো অন্তত উপজেলা পর্যন্ত পৌঁছানো, সেখানে আবার ডিপ ফ্রিজ আছে, অর্থাৎ কি পরিমাণ মাইনাস টেম্পারেচারে এগুলি রাখতে হয় সেই ব্যবস্থাগুলো আছে। এই টিকাগুলি দেয়া হয়েছে। এই টিকাগুলি দেওয়ার পরেও রোগ যেহেতু আগেই ছড়িয়ে পড়েছে, এই জন্য মৃত্যুর হার একটু বেশি। সরকারকে শুধু দোষ দিলে হবে না, সরকার ভালো কাজও করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শামসুজ্জামান দুদু। তেলের মূল্য বৃদ্ধির পর মানে বাজারে, নিত্যপণ্যের বাজারে কিন্তু একটা অস্থিরতা দেখা দিয়েছিল, সেই অস্থিরতা এখনও আছে। কিন্তু বিষয় হচ্ছে যে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর যে বিষয়টি আছে, আগামী মাস থেকে বিদ্যুতের দাম বাড়বে, এইটাও তো দ্রব্যমূল্যের ক্ষেত্রে আর একটা অস্থিরতা। কি বলবেন আপনি, করণীয় কি? না, যেমন তেলটা মোটামুটি একটা অবস্থায় এখন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তো মানে অস্থিরতার সঙ্গে আমাদের অস্থিরতা বাড়তে থাকে, সেই জায়গাটা একটা সুস্থতা আসছে। তো তেলের সঙ্গে বিদ্যুতেরও কানেকশন আছে, সঠিক। তো স্বাভাবিক কারণে বিদ্যুতের যে অস্থিরতাটা আর বিদ্যুতের যে মানে লুটপাট বলবো, যে ইনভেস্টমেন্ট আমাদের দেখাইছিল গত সরকার, হাসিনা সরকার, আদানি নাকি না ইন্ডিয়ান, সে মানে একক নিয়ন্ত্রণে ইন্ডিয়া এবং বাংলাদেশকে একেবারে স্বেচ্ছাচারী হিসাবে এই ঘটনাটা হয়েছে, যে চুক্তিটা হয়েছে, একদম দেশবিরোধী চুক্তি বলা হয়, একেবারে দেশবিরোধী চুক্তি। মানে শুধু বলা হয় না, এটা দেশবিরোধী চুক্তি। তা আমরা সেই খপ্পরে পড়ে গেছি। সেই খপ্পর থেকে মানে ইচ্ছা করলে বেরোনো যাবে এমনও না। আমি যেটা পত্রপত্রিকায় দেখেছি, পড়ে জেনেছি, সরকারের লোকজনের সঙ্গে আলাপ করে বুঝেছি যে এটা যৌক্তিকভাবে শুধু বেরিয়ে আসার ব্যাপার না, বিষয়টা হচ্ছে উৎপাদনও। এই যে এখন তীব্র গরম, মিনিমাম যদি একটা ফ্যান চলে তাহলে অন্তত 5-7 জন সেখানে বসে থাকে। আগে সে বড় বড় বট গাছকে এখন প্রায় গ্রামে নেই বললে চলে, সবই নিধন হয়ে গেছে। গাছ গাছালি, প্রকৃতির মানে আবহাওয়া ভারসাম্য, এই জিনিসগুলো এখন অনেকটাই আমরা নিজেরাই নষ্ট করেছি। সেই জন্য দোষারোপের থেকেও বেশি হচ্ছে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা। যেমন আমের কথা যেটা সুলাইমান ভাই বললেন, যে সরকারের এখানে পজিটিভ সাইডও আছে, উত্তরাধিকার সূত্রেই কিন্তু এটা আসছে। ধরেন গত সময় যদি এই সঠিক সময় সঠিক পদক্ষেপগুলো নেওয়া হতো, তাহলে এটার এই তীব্রতাটা অথবা এটা আসতোই না। ঠিক তেমনি আপনার এখন যে পরিস্থিতিটা আসছে, সেটাকেও এখনকার সরকারকে মোকাবেলা করতে হবে। মানে এই বিদ্যুতের বিষয়টা, বিদ্যুতের সঙ্গে অর্থনীতি যুক্ত, এই অর্থনীতি যুক্ত কলকারখানা সব যদি বন্ধ হয়ে যায়, মানে ব্যবসাপাতিও বন্ধ হয়ে যায়, জীবনযাপন স্থবির হয়ে যাবে। সেই জন্যে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুতের সমস্যাগুলো মোকাবেলা খুব জরুরি। বিদ্যুতের সমস্যা কেবল দাম বাড়ানো না, দাম বাড়ানো ছাড়াও বিদ্যুৎ বিভাগের অনেকগুলো সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে কিছু আছে দীর্ঘমেয়াদী সমস্যা। অতীত সরকার যে করে গেছে, বিশেষ করে ওই ব্যক্তি মালিকানায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই একটা সমস্যা রয়ে গেছে। চাইলেই আপনি ওখানে হাত দিয়ে অতি দ্রুত এটা নিষ্পত্তি করতে পারবেন না, কারণ চুক্তি তো আছে, লিখিত চুক্তি।
চুক্তির শর্ত মানতে হবে এবং চুক্তিটা একেবারে এই ইভেন চুক্তি নয়, এটি সরকারের উপরে জুলুম। সেখান থেকে বেরিয়ে আসার সরকারের একটা পরিকল্পনা লাগবে। আর তেলের দাম যে পরিমাণ বেড়েছে, এই পরিমাণে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুতের আরও যে অপচয়গুলো হচ্ছে, কর্মকর্তা কর্মচারীদের কারণে যে অপচয়গুলো হচ্ছে, এইগুলি প্রতিরোধ করা এবং বন্ধ করা অতীব জরুরি। যদি করা যায়, বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। যে বিকল্প ওয়ের মধ্য দিয়ে ফ্যাসিস্টের ফিরে আসা নিয়ে আলোচনা করছিলাম, আপনি বললেন সেরকম সম্ভাবনা নেই, কিন্তু আওয়ামী লীগ তার বিচার এবং বিচার প্রক্রিয়ায় সম্পৃক্ত যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের বিচার, এর বাইরে যারা আওয়ামী লীগের অসংখ্য ভক্ত আছে, তাদের ফিরে আসবার কথা চারদিকে কিন্তু রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সর্বসাধারণের মধ্যেও আলোচনা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আলোচনা হচ্ছে, এটি সঠিক, তবে ফিরে আসা একেবারে সম্ভব না, একেবারেই না। এটা আপনি শেখ হাসিনার ফিরে না আসা সম্ভব, কিন্তু সাবের হোসেন চৌধুরী, আইভি, তাদের ফিরে আসা তো সম্ভব। দেশে তো অসংখ্য মানুষ আছেন তারা এই দেশেই থাকবেন। আমরা আশা করি তারা এই দেশের সন্তান, এই দেশে জন্মলাভ করেছেন। যারা দেশে আছেন তারা দেশে থাকবেন বলে আমরা আশা করি, তারা ভালো হয়ে যাবেন বলে আমরা আশা করি, অন্য কিছু না। তারা যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, যা এই দুদুভাই ঠিকই বলেছেন, জাতি এত বোকা নয় তাদেরকে ছেড়ে দেবে। তারা যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, আবার অন্যায়ভাবে কাউকে ক্ষমতায় আনতে চায়, তাহলে আমরা এই জাতি সেটি কঠোর হস্তে মোকাবেলা করবে। আপনি ষড়যন্ত্রের কথা বলছেন, ষড়যন্ত্র তাদের তো করার দরকার নাই। তারা স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাভাবিক রাজনীতিতে যদি ফিরে আসতে চায়, সেই ক্ষেত্রে বাধা কোথায়? আপনি যেটাকে স্বাভাবিক বলছেন, সেটাকে তারা অস্বাভাবিক করবেন বলে চেষ্টা করে যাচ্ছেন, সেটিকেই আমি ষড়যন্ত্র বলছি। তারা যেমন বিচার ব্যবস্থাকে দূরে নিয়ে যেতে চান, বিচার ব্যবস্থার বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে বিচার ব্যবস্থা নিয়ে একটা ঝামেলা পাকাতে চান, এক তদন্ত কার্যক্রমে তারা বাধা সৃষ্টি করতে চান এবং করে যাচ্ছেন। মামলা যেগুলো হয়েছে সেগুলোর তদন্ত কাজের কথা বলছি। এই রকম আরও যে মামলা ভবিষ্যতে হবে, সেই মামলা যেন না হয় সেই চেষ্টাও তারা চালিয়ে যাচ্ছেন। এইগুলিকে আমি দুরভিসন্ধি এবং ষড়যন্ত্র বলে বলছি। এইগুলো থেকে দূরে থাকা লাগবে সরকারকে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। অসংখ্য ধন্যবাদ। শামসুজ্জামান দুদু, কি বলবেন? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তার আগে কিন্তু মিস্টার হিটলার খুব জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, এবং তার উত্তরণ হয়েছে কিন্তু নির্বাচনী বিধি ব্যবস্থার মধ্য দিয়ে। যেমন আওয়ামী লীগের 70 নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা, ঠিক হিটলারও এরকম একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সে শুধু ক্ষমতায় আসেনি, তার বক্তৃতা, তার ভঙ্গি, তার সব কিছু দেশবাসী অনুসরণ করত। সেটা তার গোফ রাখা, তার জুলফি, তার চুল কাটা, এগুলো মানুষ প্রত্যক্ষ করতে স্টাইলিশ ছিল মিস্টার হিটলার। তো সেই হিটলার, তার যখন পতন হয়, মানে সেই পতন ইতিহাসে আমরা দেখেছি, এবং সে নিজে আত্মহত্যা করছে, এবং একটা বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে তার পতন সংগঠিত হয়েছে। তার আগ পর্যন্ত তো সে জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব, এটা নো ডাউট। তিনি যখন মঞ্চে উঠতেন, যেমন শেখ মুজিব উঠতেন, মানে সেই জাদুর বাঁশি নিয়ে মানুষ পিং পতন, যেটা সরোয়ার দিতে 7 মার্চের ভাষণ, হিটলারও অনেক ভাষণ আছে এরকম সেই জাদুর ইয়ে নিয়ে। কিন্তু হিটলার এখনো জার্মানিতে, হিটলার মানে তার লোকজন নাই, তার সাপোর্টার নাই, তার গুণগার ইয়ে নাই, সেটি সবগুলো গোপনে। এখনো প্রকাশ্যে আসলে তারা ঘৃণারই পাত্র, কারণ হিটলার এমন একটা শাসন, এমন একটা দৃষ্টান্ত, এমন কিছু ঘটনা মানুষের সঙ্গে মানবতাহীন ঘটনা ঘটাইছে, যেগুলো ভয়ঙ্কর এবং কখনো ফিরে আসতে পারে না। আপনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, যদি ভালোবাসার ক্ষুদ্রতম দিক থাকতো, তাহলে কি তারা ভারত বা পালি থাকতো?
আপনি যাদেরকে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে নিয়ে আসছেন, ওইটা আপনি জার্মানিতে গিয়েও পাবেন। ওই ধরনের লোক এখনো আছে এবং তারা সমাজেই আছে। তারা খুনাখুনি এবং লুটপাট এই বিবেচনায় তারা সিদ্ধহস্তরা না। একটা দলের নানান পর্যায়ের লোক থাকে, প্রশাসনও থাকে। সেই বিবেচনা থেকে শেখ হাসিনা যদি সত্যিকারের গণতন্ত্রের সিটে ফোটা তার ভিতরে থাকে, তার উচিত হচ্ছে ওই যে হঠাৎ ঢুকে যাবে আনুষ্ঠানিকভাবে এসে তার ট্রাইব্যুনাল ফেস করা। এই ট্রাইব্যুনাল, এই দেশ, এই জাজ, এই আইন, এই সংবিধান, এগুলো তাকে মানতে হবে। আমি লুকিয়ে থাকবো কেন? হঠাৎ ঠুস করে ঢুকে পড়বে। ঠুস করে ঢোকার কোনো সুযোগ না। গণতন্ত্রের কোনো ঠুস বলে শব্দ নাই। তো এই দেশে সবকিছু মেনে নিয়ে তিনি যেমন ছিলেন, সেটা পরবর্তীতে মানতে পারেননি বলে পালাতে হয়েছে, ঠিক তাকে সেই জন্য। এবং এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ বলে বলছে না, তাদের যদি এত ক্ষমতা থাকতো তাহলে বুক ফুলিয়ে তো ঘুরে বেড়াতো। ভালো লোক বুক ফুলিয়ে তো ঘুরে বেড়াতে পারত, স্বতন্ত্র ইলেকশন করতে পারতো। কই, সেই জায়গা তো নাই। আওয়ামী লীগ ন্যূনতম মানুষের যদি দল হতো, ন্যূনতম মানুষের প্রতি শ্রদ্ধাশীল হলে পারে। যে ঘটনা হয়েছে আজ প্রায় কতদিন হলো, 2.5 বছর হতে চললো নাকি, একটা দুঃখ প্রকাশ করছে, একদম পুরো একটা দুঃখ প্রকাশ করছে। আপনি মানুষের এতগুলো ছেলেকে আপনার গণহত্যার মতো আপনাকে, আমরা বলি যে 71-এ যারা মুক্তিযুদ্ধের সময় এই কথা, তাদের মাপ চাতে হবে দেশের কাছে। কিসের জন্য? গণহত্যার জন্য। তো এখন গণহত্যার জন্য আমি এতে ছাড়বো কেন আমি? সেই জন্য আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ যেই ভাবুক না কেন, যে কথাই বলুক না কেন, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নাই। তাহলে কি আপনি স্পষ্ট করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগ কি আর ফিরবে না? কি মনে করেন আপনি? শোনেন, শেখ মুজিব বাকশাল গঠনের মধ্যে দিয়ে যে পরিণতি ভোগ করছিল, শেখ মুজিব ছোটখাটো নেতা ছিলেন এটা তো বলা ঠিক হবে না। ইতিহাস লিখলে, বাংলাদেশ ইতিহাস লিখলে তাকেও আপনাকে রাখতে হবে, জিয়াকে রাখতে হবে, এমনকি হুসেন মোহাম্মদ এরশাদকেও রাখতে হবে, সব কথা রাখতে হবে। সেই বাকশাল গঠনের মধ্য দিয়ে তার রাজনীতি তিনি পরিত্যাগ ঘোষণা করছিলেন আওয়ামী লীগকে। পরবর্তী যে আওয়ামী লীগ, সেটা আগের আওয়ামী লীগ না। এই আওয়ামী লীগ নিয়ে হবে না, সেটা তো প্রথম ধরে ফেলেছিলেন মৌলানা ভাসানী। কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জনক তো হচ্ছে শেখ মুজিব না, আব্দুল হামিদ খান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আর শামসুল হক টাঙ্গাইলের প্রেসিডেন্ট সেক্রেটারি। তাহলে পরে শেখ মুজিব দিয়ে আওয়ামী লীগ না, শেখ মুজিব দিয়ে যেটা হয়েছে সেটা বাকশাল। আর শেখ হাসিনার দিয়ে হয়েছে আরেক ভয়ঙ্কর একটা দানব, সেটা আওয়ামী লীগের নাম নিচে বটে, সেটা দানব। সেই দানব তার কি পরিণতি হয় সেটা আমরা দেখছি। সেজন্য আওয়ামী লীগের নাম নিয়ে এই দেশের রাজনীতি হবে, এই কথা যদি কেউ বিবেচনায় নিয়ে থাকেন, নিতে পারেন। না, অনেকেই তো বলছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। সেটা হয়তো মানে শেখ হাসিনার সেই আপনি যে কথা বলছেন দানবীয় আওয়ামী লীগ ফিরবে না, কিন্তু মাওলানা ভাসানীর মানবিক আওয়ামী লীগ ফিরবে। মাওলানা ভাসানীও জীবদ্দশায় তিনি ওটা ত্যাগ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করছিলেন। এটা যে কি হতে পারে। মুসলিম লীগও আপনার সমাজে এখনো কিন্তু আছে, যেটা পাকিস্তানে আন্দোলন করছিল। সেই মুসলিম লীগ আওয়ামী লীগে থাকবে, এখন যে মুসলিম লীগ আছে, এখন আওয়ামী লীগ যেটা আসবে, যেটা আপনি বলছেন যে ধরেও নিয়ে আসবে, তাহলে ওই মুসলিম লীগের মতো একটা আওয়ামী লীগ নাম থাকতে পারে, তার কোনো গুরুত্ব থাকবে না, তার কোনো দেখারও লোক থাকবে না। অসংখ্য ধন্যবাদ সোলাইমান চৌধুরী। আওয়ামী লীগ কি আর ফিরবে না বলে আপনি মনে করেন? দুদু ভাই একদম পরে সর্বশেষ যে কথাটি বলেছেন আমি পরিপূর্ণভাবে একমত। এটি হল, আপনি দেখুন, কংগ্রেস এই উপমহাদেশের প্রথম স্বীকৃত রাজনৈতিক দল। এই দেশেও কংগ্রেস ছিল, এখনো আছে, আপনি খুঁজে পাবেন কিনা কাউকে। মুসলিম লীগের লোকজনদেরকে তাদের প্রতিকূল হারিকেন দিয়ে খুঁজেও মুসলিম লীগের লোকজনদেরকে পাওয়া যায় না, কিন্তু মুসলিম লীগ আছে। তো আওয়ামী লীগও এইরকম থাকতে পারে। আওয়ামী লীগের অনেক লোকজন আছে, তো এটা স্বীকৃত। কিন্তু আওয়ামী লীগ এই কবে নিজেদের চরিত্র বদল করে, নিজেরা আবার দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র হয়ে আসবে, সেটার অপেক্ষায় থাকি। তবে সেই আওয়ামী লীগকে আমরা আর পাবো না, যেই আওয়ামী লীগ এই শেখ মুজিব বাকশাল গঠন করেছিল এবং শেখ হাসিনা যে আওয়ামী লীগ গঠন করেছিল,
সে আওয়ামী লীগকে আপনি আর পাবেন না। শামসুজ্জামান দুদু, আরেকটি যে হিটলারের যে এক্সাম্পলটা দিয়েছেন, তো আওয়ামী লীগের তো তৃণমূলে ছড়ানো ছিল একটা সংগঠন, একেবারে টপ থেকে একেবারেই মানে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেক জায়গায় কিন্তু কমিটি ছিল, বাট তারা এখন নিষ্ক্রিয়। কিন্তু এর মধ্যেও তো শুদ্ধি মানুষ আছে, জনাব সুলাইমান চৌধুরী। কিছু ভালো মানুষ তো আছেই। হ্যাঁ, সেই ভালো মানুষগুলো যদি পরিশুদ্ধ আওয়ামী লীগ করে, সেই ভালো মানুষগুলো পরিশুদ্ধ হবে কার নেতৃত্বে? নেতৃত্ব তো লাগবে, রাজনৈতিক নেতৃত্ব, সেই রাজনৈতিক পরিশুদ্ধ নেতৃত্ব। কিন্তু দুর্বৃত্তায়ন সরকারের মধ্যেও তো আমরা বিকল্প হিসাবে মানে বাতিঘর হিসাবে দু একজনকে দেখেছি যারা পরিশীলিত, পরীক্ষিত। হ্যাঁ, দু একজনের মধ্যে থাকে, চালের মধ্যে কিছু কিছু ত্রুটিপূর্ণ চাল থাকে, ধানের মধ্যে চিটা থাকে, এই রকম সরকারি দলেও কিছু ত্রুটিপূর্ণ লোকজন হয়তো থাকতে পারে। জি। কিন্তু যে আওয়ামী লীগের কথা আপনি বলছেন এটা ফিরে সেটা আসার তো কোনো পরিপূর্ণ ত্রুটিপূর্ণ একটি দল। জি, ওইখানে যারা নেতৃত্ব দেবে, হ্যাঁ, গ্রামে গঞ্জে কিছু ভালো মানুষ আছে, আমি স্বীকার করি, তাদের সঙ্গে আমাদের গ্রামে গঞ্জে গেলে দেখা সাক্ষাৎ, উঠা বসা, আমাদের আত্মীয়তা, বন্ধুত্ব এগুলি আছে। জি। তারা এখন বিকল্প চিন্তা করছেন। আমরা একেবারেই শেষ সময়ে, সেটি হচ্ছে একেবারে অস্থির সময় অতিক্রম করছি, সামনে কোরবানি। স্বস্তির কোনো সুবাতাস আপনি দেবেন কিনা? স্বস্তির সুবাতাস আছে, আর তা হলো আমাদের মাননীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিন, এবং এই ঈদ উপলক্ষে এই আমাদের শিশুদের সেবা যত্ন এবং শিশুদেরকে মেলামেশা কম করানোর একটা প্রচেষ্টা, এটা যেন ওই শিশুদের খেলাধুলার ব্যবস্থা পরিবার থেকে করুন, যাতে অন্যদের সঙ্গে মেলামেশা না করে। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু। আমরা একেবারেই শেষ পর্যায়ে, চারদিকে অস্থিরতা, আপনি একটু স্বস্তির বাতাস যদি দেন। স্বস্তির বাতাস, আমরা ইসলাম ধর্মিক ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আমার মনে হয় এই ধর্মীয় অনুশাসনের রীতিতে, নিয়মে, এটা দুইটার সময় আমরা উপভোগ করি। আর কয়দিন পরেই ঈদ উল আজহা। তো স্বাভাবিক কারণে সেই ঈদকে সামনে রেখে, যেটা আমার ভাই বললেন, সুলাইমান ভাই, যে শিশুদেরকে রক্ষা, জাতিকে রক্ষা করা, শিশু যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে, আজকে শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, সেটি এই ঈদে কঠোরভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু তার পুকুরে পানিতে মানে তার জীবনহানি করবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট মারাবে, সেটা না। আমরা হামটাকেও মাথায় রেখে এবার আনন্দ উৎসবও যেটা করব সেইভাবে। 2 নম্বর যেটা আমাদের খুব ভালো, আমরা সবসময় মানে আনন্দর ভিতরে পারিপার্শ্বিকতা, যেটা আমাদের সমাজের অস্থিরতা, পারিপার্শ্বিকতা ভুলে যায়, বাস্তব চিন্তাটাও, অর্থাৎ মাথায় রাখতে হবে। ঘর থেকে সব কিছু বেরিয়ে গেলাম, ঘরটা দেখবে কি, সে ব্যবস্থাটাও রাখতে হবে। সেই জন্য আগামী দিন যেটা আসবে, এটা আমাদেরকেই সুন্দর, সার্থক এবং সচল এবং অর্থবহন করতে হবে, এর কোনো বিকল্প নাই।